প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই সবাই ভালো আছো। অনেক দিন পর আবার তোমাদের সামনে হাজির হলাম রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায়কে নিয়ে, না, রাসায়নিক পরিবর্তন। নিশ্চয়ই তোমরা সবাই এতদিন ভালো ছিলে এবং সামনে ভালো থাকবা, এই কামনা আজকে শুরু করছি। রাসায়নিক পরিবর্তন, না, আর দেখবা রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা বেশ বড় একটা অধ্যায়। আর আমরা সাধারণত করি কি, আমি সাধারণত যেটা করি সেটা হলো অধ্যায় বড় হলে সেটাকে দুইটা খণ্ডে ভাগ করে আমরা আলোচনা করি। তো আমরা প্রথম খণ্ডের মধ্যে প্রথম খণ্ডটা শুরু করব আজকে। আর প্রথম খণ্ডের মধ্যে আবার আমি আলোচনার সুবিধার্থে আমরা আবার তিনটা অংশে ভাগ করব। তার মধ্যে একটা হলো গ্রিন কেমিস্ট্রি। এটা রাসায়নিক গতিবিদ্যার একদম প্রথম ক্লাস। তা আমরা আজকে যেটা নিব সেটা হলো দ্বিতীয় ক্লাস। রাসায়নিক গ্রিন কেমিস্ট্রি একটা টপিক, সেখানে একটা ক্লাস লাগে। আমি আজকে আরেকটা পার্ট হলো রাসায়নিক গতিবিদ্যা, আরেকটা হলো রাসায়নিক সাম্যাবস্থা, তিনটা অংশ। তাহলে একটা হলো গ্রিন কেমিস্ট্রি, একটা রাসায়নিক সাম্যাবস্থা, আর একটা কি রাসায়নিক, প্রথমে হলো গ্রিন কেমিস্ট্রি, তারপরে রাসায়নিক গতিবিদ্যা, তারপরে রাসায়নিক সাম্যাবস্থা। তো আমরা আজকে রাসায়নিক গতিবিদ্যার প্রথম ক্লাসটা নিব, এবং তোমাদেরকে আমি রাসায়নিক গতিবিদ্যার উপরে মোট 6টা ক্লাস দেব। আশা করি আমরা 6টা ক্লাসে রাসায়নিক গতিবিদ্যা পাঠটা শেষ করব। আর রাসায়নিক সাম্যাবস্থার উপরে আমি তোমাদের মোট 6টা ক্লাস দিব, আর গ্রিন কেমিস্ট্রি উপরে একটা। মোট এই 13টা ক্লাসে আমরা কি করব, এই রাসায়নিক পরিবর্তনের প্রথম খণ্ডটা আমরা কমপ্লিট করবো আর কি। আশা করি তোমরা যদি রেগুলার একটা পর একটা ক্লাসগুলো দেখো, তাই আশা করি এই টপিকগুলোর উপরে কোনো সমস্যা থাকবে না আর কি আমাদের। থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করা যাক। দেখো, রাসায়নিক গতিবিদ্যা অংশে আজকে যেটা আলোচনা করব সেটা হলো বিক্রিয়ার হার বা গতিবেগ। বিক্রিয়ার হার বা গতিবেগের সংজ্ঞাটা আলোচনা করব, এবং বিক্রিয়ার হারের একক নিয়ে কথা বলবো। একটা হলো বিক্রিয়ার হার নির্ণয় সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো আমরা প্রথম ক্লাসে আর কি। তাহলে কি বিক্রিয়ার হার বা গতিবেগ, তারপরে বিক্রিয়ার হারের কি একক, আর বিক্রিয়ার হার কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কিত আমরা কিছু গাণিতিক সমস্যা আলোচনা করবো আজকে প্রথম ক্লাসে আর কি। ওকে, তো দেখো, প্রথমে বিক্রিয়ার হার বা গতিবেগ। তোমরা কিন্তু গতিবেগ শব্দটা ফিজিক্সে পড়েছো। গতিবেগ, বেগ বা গতিবেগ, বেগ, বেগ বা হার, বেগ, হার বা বেগ বললে কিন্তু সময় চলে আসে, না, সময়। হ্যাঁ, সময়ের সাপেক্ষে কী হয়, যেমন ফিজিক্সে তোমরা বেগ পড়ছো কি, সময়ের সাথে অবস্থার, সময়ের সাথে কি এই স্মরণ, মানে স্মরণ, একক সময় অতিক্রান্ত কি স্মরণকে কি বলা হয়, বেগ বলা হয়। একক সময় অতিক্রান্ত দূরত্ব, আর স্মরণ কিন্তু এক না। একক সময় অতিক্রান্ত দূরত্বকে কি বলা হয়, দ্রুতি বলা হয়, এবং একক সময় অতিক্রান্ত স্মরণকে কি বলা হয়, বেগ বলা হয়। কারণ বেগ একটা ভেক্টর রাশি, স্মরণও কিন্তু একটা ভেক্টর রাশি। আচ্ছা, তো আমরা তাহলে ফিজিক্সে হয় কি, সময়ের সাথে কি হয়, স্মরণ পরিবর্তন হয়, স্মরণ অবস্থার পরিবর্তন হয় বস্তুর, না, এই অধিকন্ত স্মরণটা আর সময় দ্বারা ভাগ করলে বেগ পাওয়া যায়। ঠিক রসায়নে কিন্তু বিক্রিয়ায় কী হয়, আমরা বেগ বলতে বিক্রিয়ার বেগ, আর বিক্রিয়ায় কী হয়, সময়ের সাথে উৎপাদ বাড়ে আর বিক্রিয়ক কমে। তাহলে আমরা কি বলবো, একক সময়ে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি বা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসে বিক্রিয়ার হার বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা একটু লেখার চেষ্টা করি। বিক্রিয়ার হার বা গতিবেগ, দেখো, বিক্রিয়ার কি হার বা কি গতিবেগ, দেখো, বিক্রিয়ার হার বা গতিবেগ। ঠিক আছে, কি লিখবা, একক সময়ে, একক কি সময়ে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি, কি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি বা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসকে, না, বা বিক্রিয়কের কি ঘনমাত্রা হ্রাসকে বিক্রিয়ার হার বলা হয়। ঘনমাত্রা হ্রাসকে বিক্রিয়ার হার বলা হয়, বিক্রিয়ার হার বলে। ওকে, একক সময়ে, সময়ের সাথে বিক্রিয়ায় কি হয়, উৎপাদ বাড়ে আর বিক্রিয়ক কমে। তাহলে একক সময়ে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি বা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসকে কি বলা হয়, বিক্রিয়ার হার বলে। তোমরা কিন্তু অনেকেই ভুল করো কি, কীভাবে, যে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি বা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের এখানে আবার হার লাগাই দাও তোমরা, হার। কারণ তুমি যদি এখানে একক সময় লেখো তাহলে এখানে কিন্তু হার দেওয়া যাবে না। হার মানেই একক সময়। তুমি এখানে লিখলে একক সময়ে, আবার বললা যে ঘনমাত্রা হ্রাসের হারকে, হার তার মানে কি সময়টা দুইবার চলে আসে, কিন্তু তার মানে সময় স্কোয়ার হয়ে যায় কিন্তু। সো এখানে যখন একক সময় লিখবা
এখানে হার শব্দটা থাকবে না। আর যদি এখানে এক সময় না লেখো তাহলে কি বলবা, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি বা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাসের হারকে বিক্রিয়ার হার বলা হয়। ওকে, আচ্ছা, তো আমরা এবার গাণিতিক ব্যাখ্যা দিব এবার, না কিসের, বিক্রিয়ার হারের, বা আমি গাণিতিক প্রকাশ দেখাবো, বিক্রিয়ার হার বের করার গাণিতিক প্রকাশ দেখাবো আপনাকে। ঠিক আছে, ধরো আমি একটা বিক্রিয়া লিখলাম এ, এ এখান থেকে কি আসলো, প্রোডাক্ট, প্রোডাক্ট একটা বিক্রিয়া। আচ্ছা, আমরা যখন বিক্রিয়াটা শুরু করলাম মানে টি জিরো, না বিক্রিয়া শুরু করলাম তার মানে বিক্রিয়া শুরুতে টি জিরো, আর এই যে বিক্রিয়ক এর ঘনমাত্রা কি ধরলাম, এ, বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রা কি ধরলাম, এ ধরা যায়, অথবা আরেকটা অপশন আছে সেটা কি ধরা যায়, সি নট, সি নট ধরা যায়। তার মানে বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রা কোনো কোনো বইতে এ দ্বারা প্রকাশ করছে এবং কোনো কোনো বইতে সি নট দ্বারা প্রকাশ করেছে। ওকে, আর বিক্রিয়ার শুরুতে কিন্তু কোনো উৎপাদ নাই, বিক্রিয়ার শুরুতে কি নাই, কোনো উৎপাদ নাই। ওকে, এখন ধরলাম এই টি সময় পরে, টি সময় পরে ধরলাম এই বিক্রিয়ক এ থেকে এক্স পরিমাণ বিক্রিয়ক কী হয়েছে, উৎপাদ হয়েছে। তাহলে টি সময় পরে বিক্রিয়কের অবশিষ্ট ঘনমাত্রা কী হবে, এ মাইনাস এক্স মোল কি পার লিটার। কারণ আমি কিন্তু এটা ঘনমাত্রা ধরছি, ঘনমাত্রা একক কি, মোল পার লিটার। বা আমি কি ধরতে পারি, এটাকে সি ধরলাম। তাহলে সিটা কি, সিটা হলো টি সময় পরে বিক্রিয়কের কি অবশিষ্ট ঘনমাত্রা, সিটা কি টি সময় পরে বিক্রিয়কের অবশিষ্ট ঘনমাত্রা, আর সি নট হলো বিক্রিয়কের প্রারম্ভিক ঘনমাত্রা আর কি এটাকে আমাদের। আর বিক্রিয়ক যদি এক্স পরিমাণ কমছে তাহলে উৎপাদ হবে কি, এক্স, এক্স মোল পার লিটার। ওকে, কারণ বিক্রিয়ক যা কমবে সেটাই কিন্তু উৎপাদ হবে। তাহলে বিক্রিয়ক কমছে এক্স পরিমাণ, তাহলে উৎপাদ কি হবে, এক্স মোল পার লিটার। ওকে, আচ্ছা এবার দেখো টি প্লাস কত, ডিটি সময় কি পরে, এখান থেকে কিন্তু আরও এক্স পরিমাণ কমবে, না বিক্রিয়ক আরও এক্স পরিমাণ কমলো, ডিএক্স পরিমাণ কমলো, ডিটি সময়, টি সময় পরে ক্ষুদ্র ডিটি সময় বিক্রিয়ক ডিএক্স পরিমাণ কমছে, তাহলে বিক্রিয়ক অবশিষ্ট আছে কত, এত মোল পার লিটার। বা এটাকে কী ধরলাম, সি মাইনাস কত, ডিসি। আর এখানে যেহেতু আরও ডিএক্স কমছে তাহলে উৎপাদ কী হবে, এক্স প্লাস কী হবে, ডিএক্স হবে, না এক্স প্লাস কি ডিএক্স হচ্ছে। ঠিক আছে, এটা কি মোল পার লিটার। দেখো আমরা কিন্তু সময়ের সাথে বিক্রিয়ক কমে, সো বিক্রিয়ার হারও কমে। তার মানে আমরা যে কোনো বিক্রিয়ার হারটা কি, যে কোনো বিক্রিয়া না, প্রায় অধিকাংশ বিক্রিয়ায় সময়ের সাথে কী হয়, বিক্রিয়ক কমে বলে বিক্রিয়ার হারটা কি পরিবর্তনশীল। আর যখন তোমরা ফিজিক্সে বসছো, বেগ যখন পরিবর্তনশীল হয় তখন আমরা কী বের করি, বিশেষ মুহূর্তের বেগ বের করি, মানে যেটাকে তাৎক্ষণিক বেগ বলি। ঠিক আমরা এখানেও কী করবো, যে বেগের যে রাশিমালাটা বের করবো একটা বিশেষ মুহূর্তের বেগের রাশিমালা, তার মানে তাৎক্ষণিক বেগ আর কি এটাকে আমাদের, বা বিশেষ মুহূর্তের বেগ। ধরো একটা বিক্রিয়া চলতেছে, বিক্রিয়া শুরু বললাম যে তৃতীয় সেকেন্ডে বিক্রিয়ার হার কত, এরকম বিক্রিয়ার হার বের করার জন্য একটা রাশিমালা বের করবো, একটা বিক্রিয়া শুরু কোনো একটা মুহূর্তে বিক্রিয়ার হারটা কত সেটা আমরা বের করার জন্য একটা রাশিমালা বের করবো। আবার আমরা আরেকটা রাশিমালা বলবো, সেটা হলো বিক্রিয়ার গড় গতিবেগ বের করার রাশিমালা। দুই ধরনের অঙ্ক আছে দেখবে, একটা হলো তোমাকে বলবে যে 3 সেকেন্ড পরে বিক্রিয়কের অবশিষ্ট ঘনমাত্রা অমুক, বিক্রিয়ার হার বের করো। আবার বলবে যে 3 সেকেন্ডে ঘনমাত্রা চেঞ্জ অমুক, বিক্রিয়ার হার বের করো। দুটো কিন্তু এক না। আমি আবার বলি, তোমাকে বলবে একটা বিক্রিয়া চলতেছে, বিক্রিয়াটি তৃতীয় সেকেন্ডে বা 3 সেকেন্ড পরে বিক্রিয়কের ঘনমাত্রা অমুক, বিক্রিয়াটির হার বের করো। আবার বলবে যে 3 সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রা এতটুকু হ্রাস পাইলো, সব বিক্রিয়ার হার বের করো। ওটা হলো গড়, পরে যেটা বললাম সেটা হলো গড় গতিবেগ, আর আগে যেটা বললাম সেটা হলো কি তাৎক্ষণিক বেগ। তা আমরা প্রথমে যে বেগের রাশিমালাটা বের করবো সেটা কিসের, তাৎক্ষণিক বেগের রাশিমালা বের করবো। ওকে, তো আমরা দেখো এই এখানে যদি, তার মানে এই যে আমি যেহেতু তাৎক্ষণিক বেগের রাশিমালা বের করবো, এই জন্য কী করছি আমরা, টি সময়ের পরে ক্ষুদ্র ডিটি সময় ঘনমাত্রা চেঞ্জ হিসাব করছি। তাহলে আমি যদি এই দুটো বিয়োগ করি তাহলে কী হবে দেখো তো, এই ডিটি সময়ে কি বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন বলি, হ্রাস না বলে। আচ্ছা প্রথমে আমি উৎপাদটা দিয়ে বলি, ডিটি সময়ে উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন, সময়ে উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন, উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন কত দেখো তো। আচ্ছা পরিবর্তন মানে কি, শেষ থেকে আদি বিয়োগ,
আমি এখান থেকে এটা বিয়োগ করছি ডিটি সময়, তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে কী হবে? ডিএক্স, এক্স প্লাস ডিএক্স মাইনাস এক্স ডিএক্স। ওকে, তাহলে অতএব একক সময়ে, না দেখো, একক সময়ে উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন কত? ডিএক্স বাই কত? ডিটি। অতএব বিক্রিয়ার হার, অতএব বিক্রিয়ার হার বা কি গতিবেগ কত? ডি এক্স বাই কত? ডিটি। ডি এক্স বাই কত? ডিটি। অতএব বিক্রিয়ার হার বা গতিবেগ কত? ডিএক্স বাই ডিটি। বিক্রিয়ার হার বা গতিবেগ ডিএক্স বাই ডিটি। আর বিক্রিয়ার যদি তোমাকে হার বা গতিবেগ বলতে এটা তাৎক্ষণিক বেগ, আর এটা হচ্ছে বিক্রিয়ার গড় গতিবেগ। গড় যদি বলে গড় গতিবেগ, তাহলে কী হবে? ডেল এক্স বাই ডেল টি। বিক্রিয়ার গড় গতিবেগ বললে তখন ঘনমাত্রা চেঞ্জ ভাগ কী হবে? ঘনমাত্রা চেঞ্জ। একটু দেখা যাচ্ছে না বোধ হয়, দেখো আমরা বিক্রিয়ার একটু উপরে লিখি আমরা, না দেখো বিক্রিয়ার হলো বিক্রিয়ার হার বা গতিবেগ হলো দেখো ডি এক্স বাই ডিটি। আর বিক্রিয়ার কি গড় যদি গতিবেগ বলা হয়, বিক্রিয়ার হার বা গতিবেগ, আর যদি বলে বিক্রিয়ার গড় গতিবেগ, বিক্রিয়ার গড় গতিবেগ, তখন আমরা ডি ব্যবহার না করে ডেল বাই ডেলটি দিব। এবং দেখবা তোমাদের যদি বলে যে একটা বিক্রিয়া শুরুর 3 সেকেন্ড পরে বিক্রিয়কের অবশিষ্ট ঘনমাত্রা এত, বিক্রিয়ার হার বের করো, না বিক্রিয়ার হার বের করো। দেখো এখানে ওদের দেখতে একটু সমস্যা হচ্ছে তোমাদের, দেখে আমাদের ডি ডেল এক্স বাই কত? ডেলটি। দেখো এখন বোধহয় দেখা যাচ্ছে না, ডেল এক্স বাই কি ডেলটি। দেখি আমি একটু কনফার্ম করে নেই, ডেল এক্স বাই হ্যাঁ ডেলটি আর কিছু। ওকে, তো এইটা হলো তোমাকে যদি বলে যে একটা বিক্রিয়া শুরু হয়েছে 3 সেকেন্ড পরে বিক্রিয়ক আসে এত, বিক্রিয়াটির হার বের করো, তখন তুমি বিক্রিয়ার হার লিখবা ডিএক্স বাই ডিটি। আর যদি বলে যে 3 সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রা এত থেকে এত হয়েছে, সো বিক্রিয়ার হার বের করো, তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবো। না সরি, 3 সেকেন্ডে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পেয়ে এত হয়েছে, বিক্রিয়ার হার বের করো, তখন এইটা। হ্যাঁ, আর যদি বলে যে বিক্রিয়ার 3 সেকেন্ড পরে 3 সেকেন্ড পরে 3 সেকেন্ড পরে উৎপন্ন উৎপাদের পরিমাণ কত? না সরি, আমরা যদি বলে যে 3 সেকেন্ড পরে বিক্রিয়ার হার বের করো, তখন আমরা বিক্রিয়ক দিয়ে করবো। আমরা যদি উৎপাদ দিয়ে যদি বলে এরকম যে 3 সেকেন্ডে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি এত, বিক্রিয়ার হার বের করো, তখন এটাতে করবো আর কি। এটাকে 3 সেকেন্ডে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি এত, বা 10 সেকেন্ডে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি এত, তাহলে এই সূত্রতে করবো। আর যদি বলে 3 সেকেন্ড পরে বিক্রিয়কের অবশিষ্ট ঘনমাত্রা অমুক, বিক্রিয়া বের করো, তখন হলো আমরা আরেকটা সূত্র এখন বানাবো, এটা কার সাপেক্ষে? বিক্রিয়কের সাপেক্ষে, বিক্রিয়ার হারের গাণিতিক প্রকাশ, ওটাতে আমরা করবো আর কি এটাকে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা এবার কী করি? বিক্রিয়ক দিয়ে করবো আমরা, কিন্তু এখানে বিক্রিয়ার হারের গাণিতিক প্রকাশটা বের করছি কার সাপেক্ষে? উৎপাদের সাপেক্ষে। তো এবার আমরা বিক্রিয়কের সাপেক্ষে করি। জাস্ট এটা যদি বিক্রিয়ক হয় তাহলে কী হবে দেখো তো, এটা যদি আমরা বিক্রিয়ক লিখি, তাহলে বিক্রিয়কের কি ঘনমাত্রা পরিবর্তন কত হবে? বিক্রিয়ক তো দুইটা অপশন আছে, এ দিয়ে করা যায়, সি নট দিয়ে করা যায়। যেহেতু আমি অলরেডি বা এ থেকে এক্স বিয়োগ, মানে এই এক্স এগুলো দিয়ে অলরেডি করছি, আমরা সি অপশনটা ইউজ করতে চাই এখন। আমরা এখন এই সি অপশনটা ইউজ করতে চাই, তো কী হবে? এই দুটো বিয়োগ করি, কত হবে? সি মাইনাস কত? ডিসি মাইনাস সি। তাহলে এখানে কত হচ্ছে? মাইনাস ডিসি। তাহলে এটা কত হবে? মাইনাস কি ডিসি বাই কত? ডিটি। তাহলে কি হচ্ছে? বিক্রিয়ার হার বা গতিবেগ মাইনাস ডিসি বাই ডিটি হবে, আর এটা হবে মাইনাস ডেল সি বাই কত হবে? ডেলটি। মাইনাস ডেল সি বাই কত হবে? ডেলটি হবে, না মাইনাস ডেল সি বাই ডেলটি হবে। ওকে, তো এইবার এখানে একটা কোশ্চেন, সেটা হলো যে এখানে যে রাশিমালাটা বের করলাম, এখানে মাইনাসটা কেন আসলো? তো তোমরা যখন ম্যাথ করবা তখন মাইনাসটা আসবে না, অ্যান্সারটা পজিটিভ আসবে। কিন্তু এখানে কেন মাইনাস আসলো? কারণ হলো যে যতই সময় যায় ততই বিক্রিয়ক কমে, সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে বিক্রিয়কের ঘনমাত্রা কমে। তো একটা বাড়লে যদি একটা কমে, তখন কি হয়? তার দেখবা তুমি যখন একটা লেখচিত্র অঙ্কন করবা, এক্স এবং ওয়াই অক্ষ বরাবর দুটো যদি চলক বসাও, যে একটা বাড়লে যদি একটা কমে, তখন যে সরলরেখা পাওয়া যাবে বা বক্ররেখা পাওয়া গেল, সেই বক্ররেখার কোনো বিন্দুতে অঙ্ক দিয়ে স্পর্শকের যখন ঢাল বের করবা,
তখন সেই ঢালটা নেগেটিভ হবে এটাকে। তার মানে এই নেগেটিভ সাইনটা নির্দেশ করতেছে একটা বাড়লে একটা কী হয়, কমে, সেটাই নির্দেশ করতেছে এটাকে। ওকে, তো আমরা গাণিতিকভাবে দেখালাম বিক্রিয়ার হার কার সাপেক্ষে, উৎপাদক ঘনমাত্রা চেঞ্জ দিয়ে, তারপরে বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ দিয়ে। তো আমরা এখন লেখচিত্র থেকে বিক্রিয়ার হার বের করা শিখব, লেখচিত্র থেকে বিক্রিয়ার হার বের করা শিখবো না, তারপরে আমরা বিক্রিয়ার হারের একক নিয়ে কথা বলে তারপরে আমরা ম্যাথে চলে যাবো এটাকে। ওকে, দেখো আমরা সময়ের সাথে এই হলো এদিকে কি সময়, আর এদিকে হলো ঘনমাত্রা, ঠিক আছে। আর আমরা কিন্তু যখন একটা বিক্রিয়া শুরু করি, ধরো আমরা এই বিক্রিয়াটা লিখছিলাম না, এ প্রোডাক্ট, দেখো তো আমরা এই বিক্রিয়াটা লিখছিলাম, এবং বিক্রিয়ার শুরুতে কী ধরছিলাম আমরা, এ বা সি নট আর 0। তাহলে শুরুতে যেহেতু সবাই বিক্রিয়ক, বিক্রিয়কের ঘনমাত্রা সর্বোচ্চ ধরলাম এটা এ, অথবা কত এটা সি নট। যতই সময় যাবে ততই বিক্রিয়ক কমবে, তাই আমি বিক্রিয়ক কমাটা গ্রাফে দেখালাম, এই দেখো কমাটা গ্রাফে দেখালাম। ওকে, আর সময়ের সাথে কিন্তু কী হয়, উৎপাদ বাড়ে, যেমন এটা আমরা কী ধরছিলাম এ মাইনাস এক্স, এটা এক্স ধরছিলাম, তার মানে এই 0টা কী হবে, আস্তে আস্তে বাড়বে, এই তো দেখো এই বৃদ্ধি দেখাইছি। তার মানে এটা হলো বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন, আর এটা কার, সময়ের সাথে উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন, আমরা গ্রাফে দেখাইছি এটাকে। ওকে, গ্রাফে দেখাইছি। আমরা কিন্তু বিক্রিয়ার হার মানে কি, ঘনমাত্রা চেঞ্জ, এদিকে তো ঘনমাত্রা, তার মানে এদিকে ঘনমাত্রা চেঞ্জ, এখান থেকে সময় পার্থক্য দিয়ে আমরা কি করতে পারবো, বিক্রিয়ার হার গ্রাফ থেকে বের করা শেখাবো এটাকে। গ্রাফ থেকে দেখো, গ্রাফ থেকে বের করা শেখাবো। দেখো একটা হলো, ধরো এই যে সময়ের সাথে উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন, ধরো আমি এখন সাপোজ মনে করে এই সময় পর বিক্রিয়ার চাচ্ছি, বিক্রিয়াটা শুরু হয়েছে T0-তে, তো আমি সাপোজ মনে করো 10 সেকেন্ড পরে বিক্রিয়ার চাচ্ছি, তাহলে এখান থেকে আমরা 10 সেকেন্ডের গ্রাফ থেকে আমি 10 সেকেন্ডের পয়েন্টটা বের করবো, করে এখানে একটা উলম্ব রেখা টানবো না, টেনে যে বিন্দুটা পাবো, আর এই বিন্দুতে একটা স্পর্শক টানবো, দেখো তো স্পর্শক, এই যে স্পর্শক, এই স্পর্শকের যে ঢাল, এই স্পর্শকটার যে ঢাল, সেই ঢালটা কি নির্দেশ করবে, এত সময় পরে বিক্রিয়ার হার, মানে তাৎক্ষণিক হার, মানে এটা কি হবে, ডিএক্স বাই কত ডিটি হবে, কারণ ডিএক্স হলো কি এই ক্ষুদ্র ডিটি সময় ঘনমাত্রা পরিবর্তন, মানে এই বিন্দুতে এই টি সময় পরে ক্ষুদ্র ডিটি সময় কি ঘনমাত্রা পরিবর্তন ডিএক্স, এই ডিএক্স বাই ডিটি হলো এত সময় পরে বিক্রিয়ার হার। দেখো তার মানে আমরা এই গ্রাফ থেকে যে সময় পর বিক্রিয়ার চাই, সেই সময় পরে একটা উলম্ব রেখা টেনে বক্ররেখার উপর যে বিন্দুটা পাবো, সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল, স্পর্শক আঁকবো, সেই স্পর্শকের ঢাল হলো কী করবে, অত সময় পরে বিক্রিয়ার হার নির্দেশ করবে। এখন সেই ঢাল বের করে কিন্তু দুটো পদ্ধতি, তোমরা সবাই জানো যে, ধরো আমি এখানে একটা সরলরেখা আঁকলাম, এই যে সরলরেখাটা এক্স আর ওয়াই অক্ষ আঁকছে, এটা সরলরেখা, এই সরলরেখার ঢাল বের করে দুটো পদ্ধতি আছে, একটা হলো তুমি এটাকে বাড়াবা, যে কোণটা পাবা সেই কোণের যে ট্যানজেন্ট সেটা ঢাল, আবার তুমি এই রেখার উপরে দুটো বিন্দু নিবা, নিয়ে কী আঁকবে, একটা সমকোণী ত্রিভুজ আঁকবা। এই দেখো তো আমরা সমকোণী ত্রিভুজ আঁকছি, এটা ওয়াই লম্ব আর ভূমির যে অনুপাত, এটাই তো ঢাল, এই যে থিটা মানে কি, মানে এটা তো একই জিনিস, এই কোণের ট্যানজেন্ট আর এই কোণের ট্যানজেন্ট তো একই, আবার এই ট্যান থিটা বের করার সূত্র কি, ওয়াই বাই লম্ব বাই ভূমি আর কি। তার মানে আমি কী করতে পারি, এই যে সরলরেখাটা টানছি, কি স্পর্শকটা আঁকছি সরলরেখা, এখানে দুটো বিন্দু নিলাম, সেই বিন্দু নিয়ে কী আঁকলাম, একটা সমকোণী ত্রিভুজ, আর এই লম্ব বাই ভূমির যে অনুপাত, মানে এটা মনে করো ডিএক্স, এটা হলো ঘনমাত্রা চেঞ্জ কার উৎপাদের, এটা ডিটি। প্রথমে অবশ্যই এটা ডেল এক্স আর কি আসে, ডেল টি আসে, পরে এটা কি, এই ডেল টি যদি স্ট্যান্ডস টু 0 হয়, এই ডেল টি যদি কি হয়, এরকম হয় লিমিট, তোমরা হয়তো ম্যাথে এগুলো পড়বা, লিমিট ডেল স্ট্যান্ডস টু 0 আর ডেল এক্স বাই ডেল টিটাকে কী বলা হয়, এটাকে কী বলা হয়, ডিএক্স বাই ডিটি, মানে ডিএক্স বাই ডিটি হলো জাস্ট একটা বিশেষ মুহূর্তের বেগ, আর ডেল এক্স বাই ডেল টিটা হলো গড় গতিবেগ, আর যখন এই ডেল টির মানটা স্ট্যান্ডস টু 0 হয়, তখন সেটাকে কী বলা হয়, ডিএক্স বাই
ডিটি বলা হয়, তখন সেটা কী হয়, তাৎক্ষণিক বেগ হয়ে যায়। এটা হলো গড় বেগ। আর যখন আমরা ডেল টিটা স্ট্যান্ডস টু 0 হয়, তখন সেটা কি বিশেষ মুহূর্তের বেগ নির্দেশ করে এটাকে আমাদের। ওকে, তাহলে এটা হলো ডেল এক্স বাই ডেল টি। ওকে, এই হলো বিক্রিয়ার হার। এসব তোমাদের এগুলো ফিজিক্স না ম্যাথ এগুলো করাবে, তোমাদের যখন ক্যালকুলাস পড়াবে, বা ক্যালকুলাসে তোমাদের দেখাবে কীভাবে লিমিট থেকে কীভাবে ডিআই বাই ডিএক্সটা আসে আর কি এটাকে আমাদের। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এবার এটা কার সাপেক্ষে দেখালাম বিক্রিয়ার হার গ্রাফ থেকে উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন। এবার যদি আমাকে বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন দিয়ে বিক্রিয়া বের করতে চাই, তাহলে কী করবো আমরা? দেখো কী করবো আমরা, ধরো আমি সাপোজ এই সময় পরে বিক্রিয়া বের করতে চাই, ধরো কি এই সময় পরে বিক্রিয়া বের করতে চাই, তাহলে এখানে উলম্ব রেখা টানলাম, টেনে কী করবো আমরা, এবার এই বিন্দুতে স্পর্শক টানবো। সেই স্পর্শকের যে ঢাল সেটা কী নির্দেশ করবে? এই যে স্পর্শকের ঢাল কি বিক্রিয়ার হার নির্দেশ করবে। স্পর্শকের ঢালটা বিক্রিয়ার হার নির্দেশ করবে। কত বিক্রিয়ার হার কী হবে? এটা বিক্রিয়ার হার কী হবে? ডি সি বাই কত আসবে? ডিটি মাইনাস আসবে। তার মানে এত সময় পরে বিক্রিয়ার হার হলো মাইনাস ডিসি বাই ডিটি। তার মানে এই বিন্দুতে স্পর্শকের যে ঢাল সেটা কি নির্দেশ করবে এটাকে আমাদের। আর যদি আমরা গড় বলি তাহলে কী করবো আমরা? দুইটা, এই একটা বিন্দু না নিয়ে দুইটা বিন্দু নিব। মনে করি আমরা এখন ধরো এটা সি1 আর এটা কত সি2, দুইটা বিন্দু। তাহলে এখান থেকে কী করতে পারবো আমরা? টি1 বের করতে পারবো। এটা টি1, এটা টি1। আবার ধরো এটা একটু উপরে দিই আমরা, ধরো এটা সি2 দিলাম না, এটা সি1, এই যে এটা। তাহলে এখান থেকে কী পাবো আমরা? টি1, এটা কী পাবো? টি2। এই টি2 মাইনাস সি1 বিয়োগ করলে কী পেয়ে যাবে এখানে? এখান থেকে যেটা পাবো সেটা হলো এই পরিবর্তন মানে কি সি2 মাইনাস কত সি1, সি2 মাইনাস সি1 আর টি2 মাইনাস সি1। এটা যেটা বেরোবে সেটা হলো গড় গতিবেগ। এটা হলো গড় কি গড় গতিবেগ। এবার দুইটা বিন্দু নিয়ে এখান থেকে ঘনমাত্রা নিবা, আর এখান থেকে সময় নিয়ে যদি গতিবেগ বের করো সেটা কী বের হবে? গড় গতিবেগ। আর যদি বক্ররেখার কোনো বিন্দুতে স্পর্শক টেনে ঢাল বের করো, সেই ঢালটা কী নির্দেশ করবে? বিশেষ মুহূর্তের গতিবেগ, মানে তাৎক্ষণিক বেগ নির্দেশ করবে। আর দুইটা ঘনমাত্রা নিয়ে দুইটা তাপমাত্রা নিয়ে যদি তুমি কী বের করো? গতিবেগ বের করো, সেটা কী হবে? গড় গতিবেগ হবে। আচ্ছা, আমরা কিছু ম্যাথ করলে আশা করি ক্লিয়ার হবে। আমি দুই ধরনের ম্যাথই দেখাবো। তাহলে একটা হলো বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ, একটা উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন দিয়ে বিক্রিয়ার হারের কি গাণিতিক প্রকাশ দেখাইলাম। এবার আসো বিক্রিয়ার হারের কি একক। আমরা একটু এবার বিক্রিয়ার হারের একক নিয়ে একটু কথা বলি না। দেখো বিক্রিয়ার হারের একক, দেখো বিক্রিয়ার হার হলো কত? মাইনাস ডেল এক্স বাই মাইনাস না ডেল এক্স বাই ডেল টি। আচ্ছা, আমরা আগে এটা লিখি ডিসি বাই ডিটি, বা কত হবে? ডি এক্স বাই ডিটি। এটা হলো বিক্রিয়ার হারের গাণিতিক প্রকাশ, তাৎক্ষণিক বেগ। আর গড় হলে আমরা ডি না দিয়ে ডেল দিব এটাকে। বা আবার বলতে পারি, বা এটাকে কী বলতে পারি? ঘনমাত্রা চেঞ্জ, বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন। বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন, উৎপাদ বা বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন ভাগ কি? ভাগ হলো সময়। তাহলে এখান থেকে তুমি বলতে পারবে এককটা কি? বিক্রিয়ার হারের এককটা কি বলো? হ্যাঁ, এককটা হলো ঘনমাত্রা পার সময়। ঘনমাত্রা পার সময়, দেখো ঘনমাত্রা পার সময়, এটা হলো বিক্রিয়ার হারের কি একক। এই ঘনমাত্রা মানে কি? মোল পার লিটার পার সেকেন্ড। দেখো তো, মোল পার লিটার কি পার সেকেন্ড, অথবা মোল পার লিটার পার মিনিট বা পার আওয়ার। যদি বিক্রিয়াটা খুব ধীরে সম্পন্ন হয় তাহলে আমি পার ঘন্টায় কাউন্ট করবো ঘনমাত্রা পরিবর্তন। যদি একটু প্রতি মিডিয়াম থাকে তাহলে পার মিনিটে করতে পারি, বা একদম দ্রুত বিক্রিয়া হলে পার সেকেন্ডে, বা আরও সেকেন্ডের চেয়েও ছোটো একক আছে, ফেন্টো সেকেন্ড, ন্যানো সেকেন্ড না। তারপরে আমরা জাস্ট পার সময় আর কি, এটা কি পার সময়। আর তুমি অঙ্ক করার সময় খেয়াল করবা তুমি কোন এককে করতে চাও। ওকে, তো এবার আমরা কিছু গাণিতিক সমস্যা একটু দেখার চেষ্টা করি। দেখো গাণিতিক সমস্যা, দেখো আমরা প্রথমেই দেখো একটা খুব সহজ একটা আমরা ম্যাথ দিয়ে শুরু করি। দেখো সেটা হলো, দেখো প্রথম ম্যাথটা একটু দেখো, ইথাইল অ্যাসিটেট। দেখো আমি একটু ম্যাথগুলো লিখে নিব না। মিথাইল কি অ্যাসিটেট, মানে এটা কিন্তু একটা অ্যাস্টার। মিথাইল অ্যাসিটেট কে, মিথাইল অ্যাসিড অ্যাস্টারকে
এস্টারকে লঘু অ্যাসিডের উপস্থিতিতে লঘু অ্যাসিডের উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষিত করলে, দেখো আর্দ্র বিশ্লেষিত করলে, আর্দ্র বিশ্লেষিত করলে 1 ঘন্টা সময় পর 1 ঘন্টা সময় পর 1 ঘন্টা সময় পর 1 ঘন্টা সময় পরে ওই অ্যাস্টারের ঘনমাত্রা, ওই অ্যাস্টারের ঘনমাত্রা, দেখো ওই অ্যাস্টারের ঘনমাত্রা 1.0 মোল পার লিটার হতে কি হ্রাস পেয়ে 0.5 মোল পার লিটার হয়। এই সময় ব্যবধানে বিক্রিয়াটির গড় গতিবেগ বের করো। এই সময় ব্যবধানে বিক্রিয়াটির গড় গতিবেগ বের করো। বিক্রিয়াটির গড় গতিবেগ বের করো। দেখো বিক্রিয়াটির গড় গতিবেগ বের করো। ইথাইল অ্যাসিটেট, এর একটা অ্যাস্টার, আর ইথাইল অ্যাসিটেট, হ্যাঁ এটা অ্যাস্টার, এটা আসছে কি অ্যাসিডিক অ্যাসিড থেকে আসছে। তাহলে আমরা যদি প্রথমে অ্যাসিডিক অ্যাসিডের সংকেত লিখি কেমন, দেখো তো আমরা প্রথমে লিখলাম অ্যাসিডিক অ্যাসিডের সংকেত, এটা অ্যাসিডিক অ্যাসিডের সংকেত, অ্যাসিডিক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড, এখান থেকে আসছে অ্যাসিটেট, অ্যাসিটেট হলো, এটা হলো অ্যাসিটেট, অ্যাসিডিক অ্যাসিড থেকে কি আসছে অ্যাসিটেট। আর ইথাইল, ইথাইল মানে কি, এই তো এটা ইথাইল অ্যাসিটেট, এটা কি ইথাইল অ্যাসিটেট। তো এর মধ্যে কি দিলাম, আর্দ্র বিশ্লেষণ মানে কি পানির সাথে বিক্রিয়া, আর প্রভাবক কি অ্যাসিড প্রভাবক, এই দেখো অ্যাসিড প্রভাবক, এইচ প্লাস দিলাম। তো এখানে হবে কি এই এইচটা কোথায় আসবে, এর সাথে যাবে, আর ওইচটা এখানে আসলে কি তৈরি হবে, CH3 CO ওইচ প্লাস কি তৈরি হবে, CH3 CH2 ওইচ। ওকে, তাহলে জাস্ট আমরা বিক্রিয়াটা পূর্ণ করলাম, মানে অ্যাস্টার অম্লীয় আর্দ্র বিশ্লেষণে কী হয় অ্যাসিড আর অ্যালকোহল তৈরি হয়। বোঝার জন্য দেখালাম যে এই এসটা আসবে ওর সাথে, আর ওইচটা আসবে এখানে, এসে কী হবে অ্যাসিড আর অ্যালকোহল তৈরি হবে। ওকে, আমরা এবার একটু মুছে ফেলি। দেখো আমরা এই যখন T1 টিয়ন 1 ঘন্টা সময় পরে, টিয়ন মানে টিয়ন কিন্তু কত, টিয়ন কত শুরু, টিয়ন 0 মানে প্রাথমিক ঘনমাত্রা, মানে শুরু থেকে আমরা কাউন্ট করছি, তো টিয়নটা 0, আর সিয়নটা কত, সিয়নটা হলো 1.0 মোল পার লিটার। আর 1 ঘন্টা পর তাহলে T2 মান কত, 1 ঘন্টা, 1 ঘন্টা, C2 মান কত হয়েছে 0.5 মোল পার লিটার। তার মানে এটা কিন্তু এক ঘন্টা সময়ের ব্যবধানে ঘনমাত্রা কত থেকে কত হয়েছে, তার মানে যেটা বের হবে সেটা কি গড় গতিবেগ। তার মানে বিক্রিয়ার গড় গতিবেগ কী হবে, দেখো বিক্রিয়ার কি গড় গতিবেগ কি বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ, যেহেতু বিক্রিয়ক ডেল সি বাই ডেল টি। আর দেখো এখানে ডেল সির মান কী হবে, C2 মাইনাস C1, আর C2 হলো 0.5 আর এটা 1.0, তার মানে -0.5 মোল পার লিটার। আর ডেল টি কত হলো, T2 মাইনাস C1 মানে কি 1 ঘন্টা, একবার লিখে দিলাম, আর 3600 সেকেন্ড। ওকে, তো আমি যদি এখানে মান বসাই, মাইনাস তো সূত্রে আছে, আর এটা সবসময় মাইনাস হবে যেহেতু C2 ছোটো C1-এর চেয়ে, -5 আর ভাগ কত 3600 সেকেন্ড। এখান থেকে একটা মান পেয়ে যাবা তুমি, মাইনাস প্লাস হয়ে যাবে, একটা মান পাবা, এককটা কী হবে পার কি মোল পার লিটার পার সেকেন্ড। শেষ, যেহেতু আমরা সেকেন্ডে কনভার্ট করছি, তুমি ইচ্ছা করলে ঘন্টায় রাখতে পারতাম, তখন পার ঘন্টা লিখতাম। ওকে, তাহলে দেখো এই যে ম্যাথটা বিক্রিয়ার হার নির্ণয়, কার ঘনমাত্রা চেঞ্জ দেওয়া আছে, বিক্রিয়কের। সো আমরা বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ দিয়ে
বিক্রিয়ার হার বের করছি, এবং এটা গড় কেন, কারণ 1 ঘন্টায় বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ দেওয়া আছে। বলে নাই যে 1 ঘন্টা পরে বিক্রিয়কের ঘনমাত্রা এত আছে, বিক্রিয়া বের করো, তাহলে কিন্তু আমরা এই ডেল দিতাম না, তখন ডিসি বাই মাইনাস ডিসি বাই ডিটি দিতাম আর কি। হ্যাঁ, তখন সূত্রটা আবার চেঞ্জ হতো, তখন বিক্রিয়ার হার নির্ণয় গাণিতিক রাশিমালা আছে, সেই রাশিমালা দিয়ে ম্যাথ করতে হইতো আর কি। হ্যাঁ, এখানে ঘনমাত্রা চেঞ্জ দেওয়া আছে, সময় ব্যবধান দেওয়া আছে, বিক্রিয়া বের করছে। আবার যদি বলতো 3 সেকেন্ড পরে ঘনমাত্রা অমুক, বিক্রিয়া বের করো, তখন সেই অঙ্কটা করার জন্য কী লাগতো, বিক্রিয়ার হার সমীকরণ আছে একটা, বিক্রিয়ার হার সমীকরণটা আমরা নেক্সট ক্লাসে শিখে তারপরে কী করবো, ওই অঙ্কটা করাবো যে 1 ঘন্টা পরে বিক্রিয়ক আছে এতটুকু, বিক্রিয়া হার বের করো। ওটা করার জন্য কি বিক্রিয়ার হার সমীকরণ লাগবে। আর এখানে ঘনমাত্রা চেঞ্জ দেওয়া আছে, সময় ব্যবধান দেওয়া আছে, এটা হলো গড় গতিবেগ, জাস্ট ডাইরেক্ট এখানে বসাই দিতে পারবো একটুকে। আর এই মান কিন্তু বিক্রিয়ার কিন্তু সবসময় পজিটিভ হবে, যদিও রাশিমালা নেগেটিভ আছে সবসময় পজিটিভ হবে, কারণ সিওন হচ্ছে সি2 সবসময় কী হয়, ছোট হয়। আচ্ছা, তো এবার আমরা এই যে ম্যাথটা করলাম, এটা বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ থেকে ম্যাথটা করলাম। এবার আমি কি করব, উৎপাদের ঘনমাত্রা চেঞ্জ দিয়ে একটা অঙ্ক ম্যাথ করবো আমরা, না উৎপাদের ঘনমাত্রা চেঞ্জ দিয়ে আমরা একটা ম্যাথ করব। দেখো, উৎপাদের ঘনমাত্রা চেঞ্জ দিয়ে আমরা একটা ম্যাথ করব, সেটা হলো এই দেখো, পটাশিয়াম আয়োডাইড এর কি দ্রবণে হাইড্রোজেন পারঅক্সাইড দ্রবণ যোগ করলে, দ্রবণ যোগ করলে 10 সেকেন্ডে, না দেখো 10 সেকেন্ডে 10⁻⁻5 মোল পার লিটার কি হয়, আয়োডিন মুক্ত হয়, বিক্রিয়াটির কি গড় গতিবেগ বের করো, না বিক্রিয়াটির গড় গতিবেগ কি বের করো, বিক্রিয়াটির গড় গতিবেগ বের করো। তাহলে আমরা প্রথমে কিন্তু বিক্রিয়াটা লিখবো, বিক্রিয়াটা লিখে আমরা পটাশিয়াম আয়োডাইড, তার সাথে কার বিক্রিয়া, হাইড্রোজেন পারঅক্সাইড। আমাদের কিন্তু উৎপাদ একটা বলে দেওয়া আছে, কে, লিখলাম আয়োডিন, তার মানে এই আয়োডাইড থেকে কী তৈরি হয়েছে, আয়োডিন তৈরি হয়েছে। আর হাইড্রোজেন পারঅক্সাইড কী হবে, এই পটাশিয়াম, আর এখান থেকে 2টা ওইস পাবে, আর সমতার জন্য তো 2 দিতেই হবে, 2 পটাশিয়াম হাইড্রোক্সাইড হলো। তাহলে এবার বিক্রিয়ার গড় গতিবেগ দেখো, বিক্রিয়ার গড় গতিবেগ। আচ্ছা, তাহলে একটু লিখে নেই T10, কারণ আমরা কী করছি, তার মানে আমরা শুরু করছি 10 সেকেন্ডে, মানে T1 আর T2 10 সেকেন্ড, আর 10 সেকেন্ডে মানে কি শুরু থেকে কাউন্ট করছি আমরা, তাহলে T1টা 0, T2 10, আর x1 তো সবাই জানা শূন্য হয়, আর বিক্রিয়ার শুরুতে তো কোনো উৎপাদ থাকে না, আর x2টা কী হবে 10⁻⁻5 মোল পার লিটার, শেষ। দেখো, আমরা এবার বিক্রিয়ার গড় গতিবেগ, বিক্রিয়ার গড় কি গতিবেগ ইজিক্যাল কত, ডেল এক্স বাই কত, ডেল টি, ডেল এক্সটা কত, x2 মাইনাস x1, x2টা হলো 10⁻⁻5 মাইনাস 0 কত হলো -5 মোল পার লিটার, আর ডেল টির মান কত হবে, T2 মাইনাস কত, T1, আমরা একবার লিখে দিলাম কত 10 সেকেন্ড। দেখো 10 সেকেন্ড, তার মানে আমরা এখানে উৎপাদের ঘনমাত্রা চেঞ্জ দেওয়া আছে, এই জন্য আমরা বিক্রিয়ার গড় গতিবেগের রাশিমালাটা কী দিয়ে লিখলাম, উৎপাদ দিয়ে লিখেছি, না দেখো উৎপাদ দিয়ে লিখেছি ডেল এক্স বাই ডেল টি। এখানে আমরা যদি মান বসাই 10⁻⁻5 ভাগ কত 10, তার মানে 10⁻⁻4 কী হলো মোল পার লিটারটা অ্যান্সার হলো। তাহলে আমরা দুটো ম্যাথ করলাম, একটা বিক্রিয়কের ঘনমাত্রা চেঞ্জ দিয়ে, আর একটা কি উৎপাদের ঘনমাত্রা পরিবর্তন দিয়ে। আচ্ছা, তো আমরা এবার আরেকটা ম্যাথ করবো, দেখো সেটা হলো এই ম্যাথগুলো, হ্যাঁ ওকে। দেখো, আমরা
দেখো আরেকটা ম্যাথ একটু উঠাবো তোমরা, সেটা হলো যে আমি একটা গ্রাফ থেকে একটা ম্যাথ করব না, গ্রাফ থেকে একটা ম্যাথ করব। দেখো গ্রাফটা হলো এরকম যে দেখো, ওকে, আমরা গ্রাফ থেকে একটা ম্যাথ করব। এদিকে 0.5, তারপরে 1.0, তারপরে 1.5, তারপরে 2.0। এটা হলো ঘনমাত্রা। দেখো কার ঘনমাত্রা এদিকে, এটা ঘনমাত্রা। আর এদিকে আমরা দেখো গ্রাফটাকে শেষ করি আমরা এই, ওকে, দেখো 1 2 3তে ভাগ করছে, 1 2, আচ্ছা 1 2 3, ওকে, এই একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট। আমরা এই গ্রাফ থেকে বিক্রিয়ার হার বের করবো। দেখো আমি তথ্যগুলো একটু দিচ্ছি, তা সেটা গ্রাফ, এটা হলো 100, আর এটা 350, আর এটা কত 600। এদিকে হলো সময়, এই সময়টা কিসে, সেকেন্ডে। আর এটা ঘনমাত্রা, ঘনমাত্রা এককটা কিসে, মোল পার লিটার। ওকে, এটা হলো ঘনমাত্রা। দেখো এই গ্রাফ থেকে আমরা বিক্রিয়ার হার বের করা শিখবো, এই গ্রাফ থেকে বিক্রিয়া বের করা শিখবো। এখানে তথ্য দেওয়া আছে যে বিক্রিয়কের ঘনমাত্রা, দেখো বিক্রিয়কের ঘনমাত্রা, দেখো বিক্রিয়কের ঘনমাত্রা, দেখো বিক্রিয়কের ঘনমাত্রা, দেখো বিক্রিয়কের ঘনমাত্রা 1.5 মোল পার লিটার হতে কি 0.5 মোল পার লিটারে হ্রাস পেতে, 0.5 মোল পার লিটার এ হ্রাস পেতে কি, দেখো হ্রাস পেতে বিক্রিয়ার গতির হার কত, বিক্রিয়ার হ্রাস পেতে, বিক্রিয়ার হ্রাস পেতে বিক্রিয়ার গড় গতিবেগ কত, গড় গতিবেগ। মানে এই ধরনের ম্যাথ একটা করছো, ওই যেমন এই যে প্রথম যেটা শুরু করছিলাম ইথাইল অ্যাসিটেটের কি আদ্র বিশ্লেষণ অম্লীয়, না একই অঙ্ক, জাস্ট এখানে কী দেওয়া আছে, গ্রাফ থেকে সময়টা বের করতে হবে। ওখানে যেমন ডাইরেক্ট বলেছিল যে 1 ঘন্টায় 1.0 থেকে হ্রাস পেয়ে 0.5 হয়, এখানে সময়টা বলে নাই, গ্রাফ থেকে সময়টা বের করবো এটাকে। দেখো তাহলে আমরা বিক্রিয়ার হার বা গতিবেগ, বিক্রিয়ার কি গড় গতিবেগ, বিক্রিয়ার গড় কি গতিবেগ হলো মাইনাস ডেল সি বাই কত, ডেল জি। আর এখানে ডেল সিটা হলো C2 মাইনাস সিওন। দেখো এখানে কিন্তু বলা আছে কোনটা সিওন, এটা সিওন, আর 0.5 না, এটা C2। তার মানে C2 কত, C2 হলো 0.5, আর হলো 1.5, কত হলো মাইনাস 1.0 মোল পার লিটার। আর ডেল টিটা কত, T2 মাইনাস সিওন, T2টা কত, T2 কত, এইটা হলো সিওন, তাহলে এটা হবে টিওন। এটা কিন্তু এবার শুরু থেকে বিক্রিয়া কাউন্ট করি নাই, আমি সময় হিসাব করছি কি 100 সেকেন্ড থেকে আমরা 350 সেকেন্ডে ঘনমাত্রা চেঞ্জ হিসাব করছি। আগে যেমন 1 ঘন্টায় ঘনমাত্রা এত থেকে এত হয়েছে, শুরু থেকে কাউন্ট করছিলাম, যেমন টিওন 0 ছিল, এবার কিন্তু টিওন 0 না, টিওন হলো 100। আর T2 কত, এই 0.5 ঘনমাত্রার জন্য সময় কোনটা, এটা, তাহলে এটা কত হবে, এটা T2। তার মানে T2 350 আর টিওন কত 100, বিয়োগ করলে কী হবে 200 সেকেন্ড, শেষ। ঠিক আছে, তার মানে আমাদের শুধু কাজ হলো এটা সিওন, হ্যাঁ, আর এটা কি C2, মানে আর এই সিওনের জন্য সময় কোনটা, এটা টিওন, আর C2-র জন্য সময় কোনটা 350। তার মানে আমরা শুরু থেকে বিক্রিয়া কাউন্ট করে নেই, আমরা 100 সেকেন্ড যাওয়ার পরে দেখছি যে বিক্রিয়কের ঘনমাত্রা কত, তারপরে দেখলাম 350-এ কত, তার মানে সময়ের ব্যবধান কত 350 থেকে 100। তা আমরা যদি এখানে বসাই কী হবে, মাইনাস 1.0 আর 200। এখান থেকে একটা অ্যান্সার পাবা, সেটা কী হবে, মোল পার লিটার পার সেকেন্ড হচ্ছে, না দেখো মোল পার লিটার পার সেকেন্ড হচ্ছে। আমরা এবার আরও একটা ম্যাথ করবো, আরও 2টা ম্যাথ করে আমরা মোটামুটি বিক্রিয়ার হার নির্ণয় সম্পর্কিত গাড়ির সমস্যাটা শেষ করবো আর কি আমাদের। দেখো এবার আমরা এই
দেখো নাইট্রোজেন পেন্টক্সাইড বিয়োজিত হয়ে N2O5 N2O5 কি বিও, এটা বিও না বীজোজিত হয়ে N2O5 বীজোজিত হয়ে কি হয় NO2 ও কি তৈরি হয় অক্সিজেন গ্যাস উৎপন্ন করে, অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। ওকে, হ্যাঁ দেখো অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এই বিক্রিয়াটা দিয়ে দিছে ওরা N2O5, আচ্ছা NO2 সামনে 2 4 আর অক্সিজেন, মানে বিক্রিয়াটা পুরো লিখে দিচ্ছে। এই যদি 6 সেকেন্ডে, যদি কি 6 সেকেন্ডে ঘনমাত্রা 3.0 10⁻³ মোল পার লিটার হতে কি বৃদ্ধি, সরি, যদি 6 সেকেন্ডে ঘনমাত্রা এত হতে না এত বৃদ্ধি পায়, এত 6 সেকেন্ডে ঘনমাত্রা এত বৃদ্ধি পায়, কার ঘনমাত্রা বৃদ্ধি পায় 6 সেকেন্ডে? এই NO2 এর ঘনমাত্রা, NO2 এর ঘনমাত্রা এত বৃদ্ধি পায়, তাহলে তাহলে বিক্রিয়াটির গড় গতিবেগ বের করো, বিক্রিয়াটির গড় গতিবেগ বের করো, তাহলে বিক্রিয়াটির গড় গতিবেগ বের করো। ওকে, দেখো তার মানে এখানে উৎপাদের ঘনমাত্রা চেঞ্জ দেওয়া আছে, আর আমরা কিন্তু T1টা কত শূন্য। দেখো তো আমরা বিক্রিয়াটা একটু লিখে নিই, N2O5 কত 4NO2 প্লাস কি অক্সিজেন, তাহলে T1 0, কারণ আমরা 0তে কাউন্ট করছি, x1 0, আর T2 কত কয় সেকেন্ড 6 সেকেন্ড, 6 সেকেন্ড, আর x2 কত বলো তো 3.0 কি 10⁻³ মোল, আচ্ছা মোল পার লিটার না, এটা মোল পার লিটার, দেখো মোল পার লিটার শেষ না, মোল পার লিটার দেখো তো। তাহলে এবার বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গড় গতিবেগ দেখো কত হয়, বিক্রিয়ার এই গড় গতিবেগ, দেখো বিক্রিয়ার গড় গতিবেগ হলো, দেখো এটা শোনো, এটা যে হারে খরচ হয় এটা কিন্তু তার চেয়ে 4 গুণ হারে কি হয় উৎপন্ন হয়। কোনো বিক্রিয়ায় বা বিক্রিয়ক বা উৎপাদ যেটাই বলো না কেন, তার সামনে যদি মোল থাকে, তুমি যখন বিক্রিয়ার গড় গতিবেগ বের করতে যাবা তখন কী করতে হবে, সেই মোল দ্বারা ভাগ করতে হবে, কারণ বিক্রিয়ার হার কিন্তু সবার সাপেক্ষে একই। তাহলে এর সাপেক্ষে বিক্রিয়ার হার, এটা কিন্তু মোল নাই, কিন্তু এটা তো তার চেয়ে 4 গুণ হারে উৎপন্ন হয়, তাহলে কী করতে হবে 4 দ্বারা ভাগ করলে কী হয়ে যাবে, এ হ্রাসের হার, আর 4 দ্বারা ভাগ করলে যে মানটা 1 হবে, কারণ বিক্রিয়ার হার কী হবে সবার সাপেক্ষে একই হয়। সো যেহেতু এখানে সামনে মোল আছে, তাহলে আমি যদি এর ঘনমাত্রা চেঞ্জ, আর এটা যদি 4 গুণ হারে উৎপন্ন হয়, তাহলে এর সাপেক্ষে যদি বিক্রিয়া বের করতে যাও তাহলে কী করতে হবে 4 দ্বারা ভাগ করতে হবে, ডেল কত x বাই কত ডেল টি, বা তুমি ইচ্ছা করলে ডেল x বাই ডেল টি না দিয়ে কী করতে পারো, এটাকে ডেল কার ঘনমাত্রা চেঞ্জ NO2 ঘনমাত্রা চেঞ্জ, মানে x মানে কি উৎপাদের ঘনমাত্রা চেঞ্জ, যেহেতু এখানে উৎপাদ দুইটা, তুমি ইচ্ছা করলে কী করতে পারো, যে উৎপাদের ঘনমাত্রা চেঞ্জ সেটা ব্র্যাকেটে লিখে দিতে পারো, এই যে থার্ড ব্র্যাকেট দ্বারা, মানে x যা আর এটা কি একই জিনিস, NO2 একই জিনিস, x লেখার পরিবর্তে এটা লিখতে পারো, আর সামনে কি চেঞ্জ, এটা হলো ঘনমাত্রা, এটা হলো চেঞ্জ, এটা লিখতে পারো। তাহলে কি হবে, যদি কারো আগে মোল থাকে সেই মোল দ্বারা ভাগ করলে কি নির্দেশ করবে, বিক্রিয়া নির্দেশ করবে, এটাকে আমাদের বিক্রিয়ার হার নির্দেশ করবে, কারণ বিক্রিয়ার হার সবার সাপেক্ষে একই হয়। এটা যে হারে খরচ হবে এটা কিন্তু সে হারে উৎপন্ন হবে না, 4 গুণ হারে, 4 দ্বারা ভাগ করলে কী হয়ে যাবে, এটা সমান হবে এটাকে। তার মানে কারো আগে যদি মোল থাকে সেই মোল দ্বারা ভাগ করলে কি সেটা কি নির্দেশ করবে, বিক্রিয়ার হার নির্দেশ করবে। তাহলে এখানে আমরা কি করবো, যেমন আগেরগুলোতে আমরা কিন্তু ভাগ দিই না, কারণ কি আগে যার সাপেক্ষে ঘনমাত্রা চেঞ্জ দেওয়া ছিল সবার আগে মোল ছিল 1, কিন্তু এখানে কি যার ঘনমাত্রা চেঞ্জ দেওয়া আছে তার আগে মোল আছে 4, এই জন্য আমি 4 দ্বারা ভাগ করলাম। তো ডেল NO2 কত হবে x2 মাইনাস কত x1, তো x2 এটা কত এখানে বলো, x1 তো শূন্যই, তাহলে x2 যেটা কত 3 0 10⁻³ মাইনাস 0, এখান থেকে কী হচ্ছে
জিরো 10⁻³ কি মোল পার লিটার শেষ না? ঠিক আছে। আর ডেলটি তো দেখতেই পাচ্ছ, এখানে ডেলটিটা কত আসবে 6 সেকেন্ড, একবার লিখে দিলাম। তাহলে এখানে শুধু পার্থক্যটা আগের সাথে এই সামনে মোল থাকাতে সেই মোল দ্বারা ভাগ করতে হচ্ছে না। 3.0 10⁻³ কত 3 আর ভাগ 6। ওকে সরি, এখান থেকে তুমি একটা অ্যান্সার পেয়ে যাবে। সেটা কী হবে মোল পার লিটার কী হবে পার সেকেন্ড। দেখা যাচ্ছে নিশ্চয় না? দেখি একটু কনফার্ম হয়ে নেই। হ্যাঁ দেখা যাচ্ছে আর কি আমাদের। তখন এখানে একটা অ্যান্সার আসবে, সেই অ্যান্সারটা তুমি কী করবা লিখে দিবা। আমি মানটা জাস্ট স্টার কী হবে মোল মোল পার লিটার কী হবে পার সেকেন্ড শেষ। তো আমরা আশা করি বুঝতে পারছি যদি সামনে মোল থাকে সেই মোল দ্বারা কী কাজটা করতে হবে। তো আমি তো ওদেরকে আরেকটা ম্যাথ দেখাবো, সেটা হলো আরেকটা ম্যাথ দেখাবো। এই ম্যাথটা আরেকটা ম্যাথ দিয়ে শেষ করব। এই দেখো দেখো N2 প্লাস কি 3H2 2 অ্যামোনিয়া। ওকে 2 অ্যামোনিয়া। বিক্রিয়াটির ক্ষেত্রে যদি বিক্রিয়াটির ক্ষেত্রে কি হয় দেখো, যদি বিক্রিয়াটির ক্ষেত্রে অ্যামোনিয়া এর উৎপাদনের হার অ্যামোনিয়া এর কি উৎপাদনের হার যদি অ্যামোনিয়ার উৎপাদনের হার 4.25 10⁻² মোল পার লিটার পার সেকেন্ড হয়, তবে আচ্ছা হয় তবে N2 ও H2 কী হারে বিক্রিয়ায় অংশগ্রহণ করে 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 তা নির্ণয় করো ওকে আচ্ছা একটু খেয়াল করবো অঙ্কটা বেশ একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে যে এই বিক্রিয়াটির ক্ষেত্রে অ্যামোনিয়া উৎপাদনের হার খেয়াল করো। এটা হলো অ্যামোনিয়া, এই জায়গাটা একটু মার্ক করবা। অ্যামোনিয়া উৎপাদনের হার আর আচ্ছা আমি একটু বিক্রিয়াটা লিখে নিই। নাইট্রোজেন প্লাস কি হাইড্রোজেন, এটা কি 2 অ্যামোনিয়া না? তাহলে আমাদের দেখো এই আচ্ছা আমরা এই বিক্রিয়া থেকে আমরা একটা সম্পর্ক বের করবো। সেটা হলো ধরো বিক্রিয়ার গড় গতিবেগ আমরা রাশিমালা পড়ছি। ওকে সেটা কেমন, যদি আমরা কিন্তু এখানে বিক্রিয়ক 2টা উৎপাদে 1টা, আমি যে কারো ঘনমাত্রা চেঞ্জ দিয়ে কী করতে পারি বিক্রিয়ার হার প্রকাশ করতে পারি। যেমন ধরো নাইট্রোজেন। ওকে তাহলে কি হবে মাইনাস কত ডেল N2/ΔT, মানে আমি নাইট্রোজেনের ঘনমাত্রা পরিবর্তন দিয়ে বিক্রিয়ার প্রকাশ করছি। যেহেতু নাইট্রোজেন বিক্রিয়ক সো মাইনাস হচ্ছে। আবার আমি হাইড্রোজেন দিয়ে করতে পারি, মাইনাস হবে। আর হাইড্রোজেনের আগে সামনে 3 আছে, 3 দ্বারা ভাগ করবো আমরা ডেল H2/ΔT। কারণ দেখো এখানে নাইট্রোজেন যে হারে খরচ হয় হাইড্রোজেন তার 3 গুণ হারে খরচ হয়। সো আমি যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কী হবে এর সাপেক্ষে বিক্রিয়ার হার আর এর সাপেক্ষে বিক্রিয়ার হার সমান হবে। বিক্রিয়ার হার যে কোনো উপাদানের সাপেক্ষে সেম হয়, আর সেম করার জন্য কী করছি 3 থাকাতে 3 দ্বারা ভাগ করছি। আর এখানে উৎপাদে করতে পারি আমরা কী হবে 1/2 কত ডেল অ্যামোনিয়া বাই কত ΔT শেষ। মানে মনে করো এটা একটা সূত্র, মানে আমরা এই বিক্রিয়া দেখে দেখে বিক্রিয়ার হার প্রকাশ করছি কার সাপেক্ষে বিক্রিয়কের সাপেক্ষে উৎপাদের সাপেক্ষে, এবং বিক্রিয়ার হার সবার সাপেক্ষে কি সেম হয়, যার কারণে কি পরস্পর সমান ধরছে। এটা ব্যবহার করে আমরা এখন এই ম্যাথটা করবো। এখন আমরা একটু দেখতে চাই কি দেওয়া আছে। দেখো তো দেওয়া আছে কি দেখো তো
দেওয়া আছে, একটু লিখে দিকে দেওয়া আছে কি দেখো, দেওয়া আছে হলো অ্যামোনিয়া উৎপাদনের হার, অ্যামোনিয়া উৎপাদ, তাহলে ডেল অ্যামোনিয়া বাই ডেল টি, এটা দেওয়া আছে যেহেতু উৎপাদ প্লাস। আর আমি যদি অ্যামোনিয়া উৎপাদনের হার আর বিক্রির হার কিন্তু এক না, অ্যামোনিয়া উৎপাদনের হার মানে কি অ্যামোনিয়ার ঘনমাত্রা চেঞ্জ ভাগ সময় দেওয়া আছে, আর অ্যামোনিয়ার সাপেক্ষে বিক্রির হার মানে কি একটু দ্বারা ভাগ করতে হবে কিন্তু। তাহলে অ্যামোনিয়া উৎপাদনের হার সেটা হলো কত, 4.25 10⁻⁻ কি 2 মোল পার লিটার। তাহলে বের করতে হবে কি আমাদের নাইট্রোজেন কী হারে বিক্রিয়া অংশগ্রহণ করে, নাইট্রোজেন কী হারে বিক্রিয়া অংশগ্রহণ করে, আমার নাইট্রোজেনের ঘনমাত্রা চেঞ্জ ভাগ সময়, যেহেতু নাইট্রোজেনটা বিক্রিয়ক এই জন্য মাইনাস, এটা বের করতে হবে। হ্যাঁ দেখো তো একটু জায়গা আছে কিনা নিচে। এবং আরেকটা কী বের করতে হবে, মাইনাস কত ডেল হাইড্রোজেন বাই ডেল টি, এটা বের করতে হবে। বিক্রিয়ক কত আমরা মাইনাস দিছি, কিন্তু আমি কিন্তু এই 3 আছে না সামনে, ওই 3 দ্বারা কিন্তু ভাগ করবো না, কারণ আমাকে বলছে নাইট্রোজেন কী হারে বিক্রিয়া অংশগ্রহণ করবে, আর সরি হাইড্রোজেন কী হারে বিক্রিয়া অংশগ্রহণ করবে, আর হাইড্রোজেনের সাপেক্ষে বিক্রিয়ার হার কিন্তু এক না। হাইড্রোজেনের সাপেক্ষে বিক্রিয়ার হার মানে কি, তুমি ঘনমাত্রা চেঞ্জ ভাগ সময় মাইনাস থাকবে, সামনে 3 দ্বারা ভাগ করতে হবে, কিন্তু এখানে হাইড্রোজেন কী হারে বিক্রিয়া অংশগ্রহণ করবে সেক্ষেত্রে কী করতে হবে না, 3 দ্বারা ভাগ করতে হবে না। তাই আমরা এখন দেখো এখান থেকে বের করতে পারি। দেখো আমার কিন্তু দেওয়া আছে কোনটা, এইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তা আমি এখন ধরো বের করতে চাই এইটা, তাহলে এইটা সমান এটা লিখি, এটা এক হতে কী লিখবো, মাইনাস কত ডেল ইনটু কত ডেল টি সমান কত, হাফ ডেল কত অ্যামোনিয়া ডেল টি। ওকে, আর এইটার সমান এটা লিখলাম। এখন আমার এই মানটা দেওয়া আছে, আমার বের করতে হবে কোনটা, এটাই বের করতে হবে, এটাই বের করতে হবে। তাহলে কী করবো আমরা, হাফ আর এই মানটা কত দেওয়া আছে বলো, 4.25 10⁻⁻ কত, আমি এখান থেকে অ্যান্সার পেয়ে গেলাম, কত হবে 2.125 10⁻²। কী হলো, মোল পার লিটার পার সেকেন্ড। শেষ। দেখো বিক্রিয়ার কি হার বের করে ফেলছি, মোল পার লিটার কি পার সেকেন্ড। ঠিক দেখো একইভাবে আমি যদি এখন এটা বের করতে চাই, তাহলে এখানে কী করবো, শুধু চেঞ্জ থেকে দেখো তো, এইটা সমান এটা লিখবো, তাহলে এখানে একটা -1/3 আসবে। হ্যাঁ, পরে আমি কী করবো, বের করতে চাই মাইনাস সহ, কিন্তু মাইনাস সহ কিসের মান, সরি এটা হাইড্রোজেন না, হাইড্রোজেন মাইনাস সহ কি হাইড্রোজেনের ঘনমাত্রা চেঞ্জ বাই ডেল টি। তখন কী হবে, আমাদের এই নিচে যে 3টা আছে না, এই 3টা উপরে চলে যাবে, আর তখন কী হবে 3/2 দ্বারা এটা গুণ করলে অ্যান্সার পেয়ে যাবো, এটাকে এখানে একটা অ্যান্সার পেয়ে যাবো। তার মানে কি, তোমাকে যখন এই ধরনের প্রবলেম সলভ করতে বলবে, আগে বিক্রিয়াটা লিখবা, অনেক সময় বিক্রিয়া দেওয়া থাকবে না, বিক্রিয়া দেওয়া থাকবে অবশ্য, বিক্রিয়াটা লিখবা, লিখে সবার সাপেক্ষে বিক্রিয়ার হার বের করে সমান দেখাবা, তারপর লিখবা দেওয়া আছে কি। এবার সবসময় দেওয়া থাকবে কি, হয় কোনো একটা জিনিস উৎপন্ন হওয়ার হার, বা কোনো একটা জিনিস ব্যবহৃতর হার, তখন সামনে মোল আসবে না, সামনে মোল আসবে না, তার মানে মোল ছাড়া সামনে মোল থাকবে না, বিক্রি করলে মাইনাস দিবা, উৎপাদন হলে প্লাস দিবা, আর কোনো মোল থাকবে না, সেটা বের করতে হবে। আর দেওয়া থাকবে মোল ছাড়া, মোল দ্বারা ভাগ হবে না। হ্যাঁ, তার মানে কি, এই ধরনের যখন ম্যাথ করতে দিবে, দেখবা সবসময় কি দেওয়া থাকবে যেটা, সামনে মোল থাকবে না, বের করতে হবে যেটা, সেটা মোল থাকবে না, বিক্রি করলে মাইনাস থাকবে, উৎপাদন হলে কি প্লাস থাকবে। আর করবে কি, এই সম্পর্কের মধ্যে বসায় দিবা, অঙ্কটা হয়ে গেছে। এটা কেমন কঠিন না, এরকম দেখবা, এরকম ম্যাথ বেশ কয়েকটা হাজারি স্যারের বইতে দেখবা, শিক্ষার্থীর কাজ আছে হাজারি স্যারের বইতে, শিক্ষার্থীর কাজ 4.2 হাজারি স্যারের বইয়ের 4.2 শিক্ষার্থীর কাজ, এর মধ্যে বেশ কয়েকটা অঙ্ক আছে এরকম দেখবা, আমি তোমাদেরকে হয়তো নাম্বারগুলো বলেও দিতে পারি। সেটা হলো এই 4.6 আছে এরকম ম্যাথ দেখবা, মানে নিজের একটু চেষ্টা করবা। 4.6, তারপরে 4.11 এই ম্যাথটা করে দিছি আমি, 4.11টাই করে দিছি আমি এখন। তারপর দেখবো 4.12 আছে, 13 আছে, 14 আছে, 4. কি আছে 12, 4.13 আছে, 4.14। আশা করি এই ম্যাথগুলা সবাই করতে পারবো এটাকে আমাদের। তা আমি চেষ্টা করছি তোমাদেরকে মানে হাজারি স্যারের বইয়ের যে একটা ম্যাথ নিয়ে করতে, তারপরে সঞ্জিত স্যারের বইয়ের ম্যাথ করছি এখানে, তারপরে আবার আমরা কবির স্যার, আহসান কবির স্যারের বই, আমি 3টা বই চেষ্টা করছি ম্যাথগুলোকে মাথায় রেখে এই ম্যাথগুলো করার জন্য এটাকে। আশা করি তোমরা যদি এখন এই 3টা বইয়ের ম্যাথগুলো ট্রাই করো, বিক্রিয়ার হার নির্ণয় সম্পর্কিত সমস্যাগুলো সলভ করতে পারবা। আচ্ছা, থ্যাংক ইউ তাহলে সবাইকে, আবার দেখা হবে নেক্সট ক্লাসে।